বিজনেসের কাজে ব্যস্ত থাকায় আলিনা তার বাচ্চার দেখাশোনার জন্য একজন ন্যানি রাখে বাড়িতে। তবে এই ন্যানি আসার পর থেকেই আলিনার পুরো জীবন বদলে যায়। তারই আড়ালে তার স্বামী এবং ন্যানি মিলে চালাতে থাকে তাদের পরকীয়ার সম্পর্ক। কিন্তু যেই স্বামী তাকে এত ভালোবাসতো, সে কেন হঠাৎ তাকে রেখে এই ন্যানির প্রেমে পাগল হয়ে গেল? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? তাছাড়া তাদের এই সম্পর্কের বিষয়ে যখন আলিনা জানতে পারবে, তখনই বা কি হবে, সেই সবই আমরা জানতে পারবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প লা তাহজানে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আলিনা নামের একজন বিজনেসম্যান বিমানবন্দরে নামে। তাকে রিসিভ করতে সেখানে এসে উপস্থিত হয় তার হাজবেন্ড রেজা আর তার মেয়ে রে রে। আলিনাকে দেখেই তো রেজা বলতে থাকে, তুমি ঠিকমতো আসতে পেরেছো তো? কোথাও কোনো সমস্যা হয়নি তো? আলিনা বলে, না না, কিভাবে হবে, সম্পূর্ণ পথই তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তো এবার গাড়িতে করে বাড়ি ফিরতে থাকে তারা। সেই সময় আলিনা রেজাকে বলে, থ্যাঙ্কস আমার অনুপস্থিতিতে মালিকের খেয়াল রাখার জন্য। রেজা বলে, এভাবে বলছো কেন? আমি মালিকের বাবা, তাই এটা তো আমারও দায়িত্ব। আলিনা বলে, তাও বাচ্চার খেয়াল রাখা তো মায়েরই কাজ হয়, তাই না? কিন্তু তুমি তার খেয়াল রেখেছো, তাও এত ভালো করে, এটাই আমার কাছে অনেক কিছু। রেজা বলে, আরে বাবা, আমার কোনো সমস্যা হয়নি, কারণ এই কাজ আমাদের দুজনেরই। তা তুমি যে একজন ন্যানির কথা বলেছিলে, তাকে কি হায়ার করব আমরা, কি বলো? আলিনা বলে, ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাকে ওখানকার এজেন্ট জানাবে। এভাবে কথাবার্তা বলতে বলতে তারা বাড়ি এসে পৌঁছায়। তাদের বাড়িতে দুজন লোক কাজ করত। তারা দ্রুত এসে তাদের জিনিসপত্রগুলো নেয়। আলিনা তো ঘরে ঢুকেই প্রথমে চলে যায় উপরে তার ছোট ছেলে মালিককে দেখতে। তার তো তার ছোট বাচ্চাটার জন্য অনেক খারাপ লাগছিল, তাই সে এসেই মালিককে সরি বলে তার থেকে দূরে থাকার জন্য। রেজাও তখন সেখানে আসে। মালিককে দেখে তখন আলিনা বলতে থাকে, এই বছরটা আমাদের জন্য সবচেয়ে বেশি বরকতময়, কারণ এই বছরই আমাদের জীবনে মালিক এসেছে আর আমরা এই বাড়িতে মুভ করেছি। আর আমাদের ওইখানের বাড়িটা কি বিক্রি হলো জানো কিছু? রেজা বলে, হয়নি, তবে হয়ে যাবে, আর একবার সেটা বিক্রি হলে টাকা আমাদের ব্যাংকে পাঠিয়ে দিব। আলিনা তো কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, তাহলে আমরা আগামী বছর হজে যেতে পারবো বলো? আমাদের সব সময়ের তো স্বপ্ন এটা। রেজা বলে, হ্যাঁ, আল্লাহ চাইলে অবশ্যই যাব, তুমি কোনো চিন্তা করো না। তো কিছুক্ষণ পরই দেখা যায় আলিনাদের বাড়ি আসে ন্যানি আসি। তখন সেখানে উপস্থিত ছিল আলিনার বাড়ির কাজের মহিলা কার আসিকে দেখে প্রশ্ন করতে থাকে যে, কে তুমি? তোমার সম্পূর্ণ পরিচয় দাও, ঠিকানা দাও। এভাবেই সে তাকে জেরা করতে থাকে। তখনই সেখানে আলিনা আসে আর বলে, আরে আসি, এসে পড়েছো, যাও ভেতরে যাও, আমি আসছি। কার এসব দেখে একটু অবাক হয় আর বলে, কিন্তু ম্যাডাম, সে তো তার সম্পূর্ণ পরিচয় দেয়নি, এভাবে কি কাউকে ভেতরে ঢোকানো ঠিক? আলিনা বলে, আমাকে মোবাইলে তার সিভি পাঠানো হয়েছে, তাই তাকে ভেতরে আসতে দাও তো। এবার তো কার এসে মন খারাপ করে থাকে। তাকে এভাবে মন খারাপ করতে দেখে তার সাথে কাজ করা ছেলেটা বলতে থাকে, কি ব্যাপার, মন খারাপ? তোমার আবার সেই নতুন মেয়েকে নিয়ে হিংসে হচ্ছে না তো? কারণ সে দেখতে অনেক সুন্দর আর অনেক ইয়াং। কার তো এসব কথা শুনে তার উপর খুব রাগারাগি করে আর সেখান থেকেই চলে যায়। অন্যদিকে আমরা রেরেকে দেখি, সে স্কুলে যাওয়ার জন্য বের হয়। তখন তার সাথে আঙ্কেল রিকোর দেখা হয়। রিকো আসলে তার বাইকটা স্টার্ট নিচ্ছে না দেখে দাঁড়িয়েছিল। এদিকে আসি আলিনাকে বলে, আমি কি বেবি মালিককে কোলে নিতে পারি? আলিনা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই নাও। আসি তখন মালিককে কোলে নিয়ে খুব সুন্দরভাবে সামলায়, যা দেখে আলিনারও অনেক ভালো লাগে। সে তো তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। তখনই সেখানে রেজা আসে। আলিনা তখন রেজার সাথেও আসিকে পরিচয় করিয়ে দেয়। তো আলিনা তার মেয়েকে স্কুলে পাঠায় আর রেজা তার সাথেই কাজে বেরিয়ে যায়। তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা ছিল অনেক, যা দেখে আশেপাশের মানুষও আশা করত এমন একটা লাইফ পার্টনার পাওয়ার জন্য। তো এরপরই আলিনা ভেতরে আসে আর কারকে বলে, তুমি কামালের সাথে আসিকে পরিচয় করিয়ে দাও। কামালের সাথে আর বাকি যা যা আছে সবকিছু তাকে দেখিয়ে দাও। তো কামাল হলো সেই ছেলেটা যে কারের সাথে সাথে ছিল, কিন্তু এই কার কেন যেন আসিকে পছন্দই করছিল না, তাই সে অনেক রুডলি কথা বলতে থাকে। আসিকে কার বলে, এই যে আসি, এই বাড়ি আর যা আছে সবকিছুর দায়িত্ব আমার, তাই তুমি এখানে কোনো হেল্প করার চেষ্টা করবে না, বলে দিলাম, না হলে কিন্তু ঝামেলাতে পড়বে। আসি কথা শুনে বলে, ওকে ম্যাম। কার এরপর কোথায় কাপড় ক্লিন করতে হয় সেই সব বলে দেয়, কিন্তু তার অনুমতি নিয়ে করতে হবে এটাও তাকে জানায়। আসি এরপর জিজ্ঞেস করে, আর মালিকের কাপড়, তার কাপড়ের কি হবে? কার বলে, সেটা আমি দেখে নিব, তোমাকে চিন্তা করতে হবে না। আর এই যে, এই হচ্ছে কামাল, সেও এখানে থাকে। কামাল বলে, তুমি আসি তাই না? তুমি খুবই সুন্দর, আমার নাম কামাল। আসি তখন জিজ্ঞেস করে, তুমি এখানে কি কাজ করো? কামাল বলে, আমি তো ড্রাইভার, কিন্তু আমি বাকি সব কাজও পারি।
কার বলতে থাকে, আমাদের এখানে অনেক কাজ আছে, কিন্তু আমার মনে হয় না আসি পারবে, তাই তুমি একমাত্র মালিকের উপরই ফোকাস করো, বুঝতে পারলে? সেটাই তোমার জন্য ভালো হবে। আসি তখন বলে, আচ্ছা ঠিক আছে। তো এরপরই সে কিছু বাক্স খেয়াল করে, তাই সে জিজ্ঞেস করে, এগুলো কিসের বাক্স? কার বলে, ওগুলো হচ্ছে চ্যারিটি বক্স। প্রতি শুক্রবার মিস্টার রেজা আর মিসেস আলিনা এতিম বাচ্চাদের জন্য খাবার আর টাকা পাঠান, আর সেটা এগুলোতে করেই পাঠান। আসি এসব দেখে শুনে বলে, বাহ, তাহলে তো তারা খুব ভালো মনের মানুষ। কার বলে, হ্যাঁ, তারা এমনই, অনেক ভালো। এই হচ্ছে আমাদের ম্যাডাম আলিনার অফিস রুম। উনি এখানে থেকেই নিজের অনলাইন শপিং রান করেন। ম্যাডাম মাত্রই বিদেশ থেকে ফিরলেন, তাই এই জায়গাটা শান্ত, না হলে এখানে অনেক কিছু চলতে থাকে। তো চলো, আমি তোমাকে এখন উপর তলায় নিয়ে যাই। কামাল বলে, আসি, তুমি তোমার ব্যাগ নাওনি, আমি উপর তলায় দিয়ে আসছি। কার এরপর একে একে সব রুম দেখায় তাকে, আর বাকিগুলো আলিনা দেখিয়ে দেয়। আসি কোথায় থাকবে সেই রুমটাও তাকে দেখিয়ে দেয়া হয়। আসির তো তার রুমটা অনেক বেশি পছন্দ হয়। কারের পর আলিনাকে ডেকে বলে, আম সরি তার সাথে এভাবে কথা বলার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে সে একটু কেমন যেন। আমার বারবারই মনে হচ্ছে সে এখানে এসেছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে, জানি না কেন এমনটা হচ্ছে। আলিনা বলে, কি বলছো কি? কার বলে, হ্যাঁ ম্যাডাম, আমার এরকমই ফিল হচ্ছে। আলিনা তখন বলে, এত কিছু ভেবো না তো, সে একদম ঠিক আছে, তার কোনো খারাপ উদ্দেশ্যই নেই। তো এবার এই বাড়িতে আসির কাজ শুরু হয়। আজ আলিনা তার অফিসের কাজ করার সময় মালিককে আসি কোলে তুলে নেয়। হঠাৎ করে আসি চিৎকার করে ওঠে আর মালিককে পিঠে থাপ্পড় দিতে শুরু করে। সেই সময় আলিনা এসে এটা দেখে বলে, কি করছো কি আসি? কি হয়েছে মালিকের? আসি তখন মালিকের মুখ থেকে বের করে একটা বোতাম। সে আলিনাকে বলে, ম্যাডাম, এই বোতাম কি আপনার ড্রেসের? আলিনা তখন খেয়াল করে বলে যে, হ্যাঁ, এটা তো আমার ড্রেস থেকেই মালিক ছিঁড়েছে। আলিনা তো এসব দেখে খুব ভয় পেয়ে যায় আর বারবার তার ছেলেকে সরি বলে যে সে এটা খেয়াল করতে পারলো না, আর আল্লাহর কাছে সে অনেক শুকরিয়া করে খারাপ কিছু হয়নি বলে। তো রাতের বেলা বাড়ি ফিরে আসে রেজা, আর এসেই দেখে মালিককে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছে আসি, তার বেশ যত্ন করছে। এসব দেখে রেজা আসিকে বলে, আমাকে আমার স্ত্রী বলেছে তুমি আজ কিভাবে আমাদেরকে হেল্প করেছো, তোমার জন্য আজ মালিকের জীবন রক্ষা পেয়েছে, তার জন্য অনেক শুকরিয়া আসি। আসি বলে, আমিও খুব খুশি এখানে আসতে পেরে, আপনাদের ফ্যামিলিকে হেল্প করতে পেরে। এরপর আলিনার সাথে রেজা যখন কথা বলে তখন আলিনা তাকে বলতে থাকে, আমি কি আদৌ ভালো মা? রেজা বলে, কেন, এরকম কথা কোন কারণে বলছো? আলিনা বলে, আমি খুবই বিজি হয়ে পড়ি সব সময়, এতটাই বিজি যে আমি খেয়ালই করতে পারলাম না আমার সন্তানের সাথে কত বড় বিপদ হতে চলেছিল। এসব নিয়ে সে বেশ মন খারাপ করে। রেজা তখন তার স্ত্রীকে সাপোর্ট করতে বলে, দেখো আলিনা, মালিকের বয়সে এখন সব জিনিস নিয়ে খেলা করা, তাই সে বোতাম কখন ছিঁড়েছে সেটা তো তুমি বুঝতে পারোনি, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি তো ইচ্ছে করে কিছু করোনি, তাই না? তাই প্লিজ কান্না করো না, তুমি মা হিসেবে যথেষ্ট পরিমাণে ভালো কাজ করছো, আর আমি তাতে অনেক গর্বও করি। আলিনা তখন কান্না করতে করতে বলে, আজ যদি আসি সেখানে না থাকতো তাহলে আমি জানি না আমাদের ছেলের সাথে কি হতো। রেজা বলতে থাকে, কেঁদো না, তুমি মা হিসেবে নিজের বেস্ট দেওয়ার ট্রাই করছো সব সময়, আর আমি সেটা দেখতে পাই বলে আমি কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করি না, কারণ আমাদের সন্তানের জন্য তোমার থেকে বেস্ট মা হতেই পারতো না। তাই প্লিজ আমার কথাটা বিশ্বাস করে এবার কান্না করাটা থামাও, এভাবে আর কান্না করো না তো। তারপরে তার এসব কথাবার্তা শুনে আলিনা একটু শান্ত হয়। এবার দৃশ্য চলে যায় পরদিন। আসি একটা জুস বানাচ্ছিল যেখানে সে মধু অ্যাড করে চিনির বদলে। কার এই ব্যাপারটা খেয়াল করে, তাই সে সাথে সাথে এসে বলে, কি করছো, মধু কেন দিচ্ছ? আসি তখন বলতে থাকে, মিসেস আলিনা আমাকে বলেছেন মিস্টার রেজার জন্য জুস তৈরি করতে, তাই আমি এখানে চিনির বদলে মধু দিয়েছি। কার বলতে থাকে, কেন কেন দিবে সেটা? আমি আগে তো কখনো এরকম করিনি, তাই যদি টেস্ট চেঞ্জ হয়ে যায় তখন? সেই সময় আলিনা বলে, কার, তাকে তার কাজটা করতে দাও, আমিই বলেছি করতে, তুমি বরং কফি বানিয়ে দাও। তো এরপর রেজা আলিনাকে জানায় ব্যাংকে টাকা চলে এসেছে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই আবার রেজা আসির বানানো জুসটা খায়, আর এটা খেয়েই বলতে থাকে, আরে এটা তো অন্যরকম হয়েছে, কে বানিয়েছে? আসি বলে, আমি করেছি, খারাপ হয়েছে খেতে? রেজা বলে, না না, বরং খুবই ভালো হয়েছে। আলিনা, তুমিও টেস্ট করে দেখো তো। আলিনাও সেটা টেস্ট করে দেখে বলে, বাহ, খুব ভালো হয়েছে তো, তুমি এতে কি অ্যাড করেছো? আসি জানায় চিনির বদলে হালকা মধু। আলিনা তখন কারকে বলে, আসলে চিনির থেকে হেলদি হচ্ছে মধু, তাই তুমি সেটাই ইউজ করো, খুবই ভালো। রেজা তখন কারকে বলে, এখন থেকে জুস বানানো আসির থেকে শিখে নিও, সে সত্যিই বেস্ট করেছে। কিন্তু কারের তো মোটেও আসিকে সহ্য হচ্ছিল না। এই আলিনা আর রেজা সবসময় সময় করে ওস্তাদের থেকে ইসলাম সম্পর্কে স্টাডি করে। আজও আলিনা সেখানে আসে
আর যেহেতু রেজার মিটিং ছিল তাই আজ সে এখানে একাই এসেছে। এখানে আসলে অনেক ভালো ভালো কিছু শেখা যায়, আর ইসলামিক পদ্ধতিতে জীবন পরিচালনা করাটা অনেকটা সহজ হয়ে যায়। তো এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। রেজা অফিস থেকে এসে যখন টিভি দেখছিল তখন আসি স্ট্রবেরি জুস নিয়ে আসে রেজার জন্য। রেজা সেটা খেয়ে বলে, ভালো হয়েছে, তুমি চাইলে তো এই জুস বানিয়ে বিক্রি করতে পারো, অনেক ইনকাম হবে। আসি বলতে থাকে, আমি বেবির কেয়ার করেই হ্যাপি আছি, আর কিছু করতে চাই না। তখনই রেজা খেয়াল করে আসির টি শার্টের বাটন অফ করা। রেজার কেন যেন এসব দেখে বেশ অস্থির ফিল হচ্ছিল, আর আসিও সেখানে এসব শো করার জন্য বসে থাকে। তো কিছুক্ষণ পর সে উপরে চলে যায়। তখনই ঘরে আসে আলিনা। আলিনা আসতেই রেজা স্বাভাবিক হয় আর তার সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে থাকে। তারা কোথায় ঘুরতে যাবে, কি করবে, এসব নিয়েও কথা বলে। পরদিনে দেখা যায় তারা ঘুরতে বের হয় আর একটা হোটেলে গিয়ে ওঠে। সেখানে আসিও গিয়েছিল। তখন সে বলতে থাকে তার মাথাটা কেমন ঘুরছে, কারে করে জার্নি করেছে তো এই জন্য হয়তো। আলিনা তখন বলে, তাহলে তুমি এক কাজ করো, তুমি রেস্ট নাও। এই বলে আলিনা আর তার ফ্যামিলি বাইরে বের হয়। তখনই আবার রেজার মনে পড়ে যে তার মোবাইল তো রুমেই রেখে এসেছে সে। তাই সে আলিনাকে বলে সে একটু গাড়িতে অপেক্ষা করুক, সে তার মোবাইলটা নিয়ে আসছে। সে ভুলে সেটা রুমেই রেখে এসেছে। রেজা তখন দ্রুত রুমে আসে আর এসেই দেখে আসি সেখানে বাথরুমের টাওয়াল পরে নিচে বেহুশ হয়ে আছে। তার বডিতে তেমন কোনো কাপড় ছিল না, শুধুই টাওয়াল। যা দেখে রেজার আবারও অদ্ভুত ফিল হতে শুরু করে। সে তখন আসিকে কোলে তুলে বেডে এনে রাখে আর তখনই আসি হুশ ফিরে পায়। সেই সময় রেজা তাকে সরি বলে জানায় সে বেহুশ হয়ে নিচে পড়েছিল বলেই সে তাকে বাধ্য হয়ে বেডে এনেছে। এখন সে ঠিক আছে তো? আসি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আর সরি আমার জন্য এত ঝামেলা করতে হলো। রেজা তখন বলে, আসলে আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আসা হয়েছে। আসি এটা শুনে বলে, ও আমি পেয়ে সেটা আবার ব্যাগে রেখেছিলাম, এই যে নিন। রেজা তখন তার মোবাইলটা নিয়ে বলে, তো তুমি ঠিক আছো নাকি আমি গরম পানি এনে দিব? আসি বলে, না না আমি ঠিক আছি, কিছুই লাগবে না। রেজাও তখন দরজা লক করে চলে আসে বাইরে। গাড়িতে বসে বসে রেজা সেই ঘটনাটাই বারবার মনে করছিল। রেরে তখন বলে ওঠে, বাবা এতক্ষণ লাগলো কেন? রেজা বলে, সরি আমি মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই লেট হয়ে গেল। রেরে জিজ্ঞেস করে, কেন? আলিনা তখন বলে, রেরে এসব কথা রাখো তো, আর দেখো আমরা প্রায় চলে এসেছি, অনেক মজা হবে আজ। এরপরে আলিনা রেরেকে নিয়ে বিভিন্ন কিছু দেখায়, কিন্তু রেজা তো এখনো সেই ঘোরের মধ্যেই আছে। সে বারবার মনে করছিল আসিকে সে কিভাবে দেখলো, তার কেন এরকম ফিল হচ্ছে? এমনটা তো হওয়া উচিত না। সে কি ভালো হাজবেন্ড আছে নাকি তার মনে পাপ ঢুকে গেল? এসব ভাবতে ভাবতে সে খাবারও খাচ্ছিল না ঠিক মতো। আলিনা এই ব্যাপারটা নোটিস করে যে রেজা অনেক আনমনা হয়ে আছে আর খাবারও ঠিকঠাক খাচ্ছে না। তাই সে রেজাকে বলে, কি হয়েছে তোমার, কি ভাবছো এত? রেজা বলে, কই কিছু না তো, আসলে খাবারটা খুব মজা হয়েছে, তাই ভাবছি এটা কিভাবে করা হলো। এভাবেই সে কথা কাটিয়ে দেয়। সারাদিন তারা ঘুরে ফিরে অনেক আনন্দ করে। দেখতে দেখতেই রাত হয়ে যায়। ঘুমানোর সময় হঠাৎই রেজা আলিনাকে রেখে চলে আসে আসির রুমে আর দেখে সে বাথরুমে ফ্রেশ হচ্ছে। আসি তখন রেজাকে দেখে বলে, মিস্টার রেজা আপনি? রেজা তখন শান্ত হয়ে জিজ্ঞেস করে, ঘুমাওনি তুমি? রেজা এখানে এসে এভাবে তার সাথে কথা বলছে, তাও যেখানে আসি বাথরুম টাওয়াল পড়েছিল। রেজার কাছে তো এসব কিছু মনেই হচ্ছে না। সে দিব্যি স্বাভাবিকভাবে কথা বলে যাচ্ছে আর আসিও কথা বলছে যেন তার এটাই উদ্দেশ্য ছিল। তো আসি বলে, না আমার মাথা ব্যথা কমেনি তো, তাই ঘুম আসছে না। রেজা তখন জিজ্ঞেস করে, আমি কি গরম পানি এনে দিব? আসি বলে, না না লাগবে না। তখনই রেজা তার কাছে যায় আর গিয়ে তাকে টাচ করে বলে, তুমি খুব সুন্দর আসি। ওইদিকে তখন আলিনার ঘুম ভেঙে যায়। সে তো রেজাকে খুঁজে পাচ্ছিল না, তাই সে তাকে খুঁজতে খুঁজতে এসে দেখে আসি আর রেজা একে অপরের অনেক কাছাকাছি। এটা দেখে আলিনা রেজাকে ডাকে আর ঠিক তখনই রেজার স্বপ্নটা ভেঙে যায়। আসলে এটা ছিল রেজার স্বপ্ন, যা দেখে রেজা বাস্তবে খুবই অস্বস্তিতে পড়ে যায়। সে তো বুঝতেই পারছিল না সে কেন এসব আজে বাজে স্বপ্ন দেখছে। সে তো তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাহলে তাও কিভাবে সে এসব ভাবতে পারে, কিভাবে এই স্বপ্ন দেখতে পারে? তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তো স্বপ্ন দেখার পরই রেজা বাইরে চলে আসে আর এসেই দেখে তার ছেলের রুমে আসি পর্দা ঠিক করছিল আর তার টি শার্টটা কিছুটা উপরে উঠে যায়। আবারও রেজাকে এই সব কিছু আকর্ষণ করতে থাকে। আসি তো তখন এইসব করতে করতে পড়েই যাচ্ছিল, তাই তখনই রেজা দ্রুত গিয়ে তাকে ধরে আর তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। দুজনেই তখন অনেকটা কাছাকাছি চলে এসেছিল, কিন্তু সেই সময় আসি নিজেকে সামলে উঠে পড়ে। রেজা তখন বলে, পরের বার থেকে এইসব কাজ করলে কামালকে বলে দিও, সে করবে, তোমার এসব করতে হবে না। এই বলেই রেজা সেখান থেকে চলে যেতে নেয়।
আসি তখন রেজাকে আটকে দরজা লাগায় আর সে রেজার অনুমতি ছাড়াই তাকে কিস করে ফেলে। আর রেজা যেহেতু আগে থেকেই তার প্রতি আকর্ষণ ফিল করছিল তাই সেও আর তাকে আটকায় না। আর এখানেই শুরু হয়ে যায় তাদের পরকীয়া। রেজা তার এত ভালো স্ত্রী আলিনাকে ধোঁকা দিতে শুরু করে আজকের থেকে। দৃশ্য চলে যায় পরদিন। রেরে স্কুল যাওয়ার সময় আসিকে বলে, আমাকে গল্পটা শেষ বলো না প্লিজ, তুমি খুব ভালো গল্প বলো। আলিনা বলে, রেরে স্কুলে যাও, আসি তো তোমার ভাইকে কেয়ার করবে। রেরে তখন আসিকে রিকোয়েস্ট করে বলে তাকে গল্পটা বলতে। সে খুব কৌতূহলী এটা জানার জন্য যে ফগ প্রিন্সেসের সাথে কি হয়। আলিনা তখন আসিকে বলে, আচ্ছা তুমি তাহলে তার সাথে স্কুলে যাও, যেতে যেতেই গল্পটা বলে দিও, আমি একটা মিটিং করে নিব ততক্ষণে। তো আসি তখন যায় রেডি হতে। সেই সময় কামালকে কার বলে ওয়াশিং মেশিনটা ঠিক করে দিতে। তাই রেজা তাকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও ওয়াশিং মেশিনটা ঠিক করো, আজ আমি রেরেকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। রেজার পর আলিনার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে যেন কিছুই হয়নি। এরপরে সে আসিকে নিয়ে চলে যায় স্কুলে যাওয়ার জন্য। কামালকে কার এসে সেই সময় বলে, আমার কেন যেন ভালো লাগেনি রেজা স্যারের সাথে আসিকে দেখে, তার মাথা যেন কিছু একটা সবসময়ই চলে। এদিকে রেরেকে স্কুলে দিয়ে রেজা আসিকে বলে তার সাথে আসতে। প্রথমে মানা করলেও আসি পরে গাড়িতে ওঠে। রেজা বলতে থাকে, আমি প্রথমে আমাদের পুরনো বাড়ির ছবি তুলবো ক্লায়েন্টকে দেওয়ার জন্য, তুমি গাড়িতে একটু অপেক্ষা করো। রেজা এরপর সেই বাড়ির দরজায় চাবি দিলে সেটা তো খোলে না। তখনই আসি আসে আর বলে সে হেল্প করে দিচ্ছে। সত্যিই দেখা যায় আসি চাবি ঘোরাতেই দরজা খুলে যায়। রেজা তখন আসির সেই রহস্যময় চোখের দিকে আর হাসির দিকে তাকিয়েই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। আর এখানে তারা দুজন আরো বেশি কাছাকাছি চলে আসে। রেজা তো এবার তার সমস্ত লিমিট ক্রস করে যায় একজন বিবাহিত পুরুষ হয়েও। রেজা আর আসি এইসব করার পর বাইরে এসে দেখে বায়ার এসেছে বাড়ি দেখতে। রেজা তখন একটু ইতস্তত করে কথা বলছিল, যা দেখে একজন বায়ার তাকে বলে যে কাজ এখানে করেছেন তা ঠিক করে যান। রেজা তখন খেয়াল করে যে তার চেন খোলা, তাই সে সাথে সাথে সেটা ঠিক করে আর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। অর্থাৎ এই লোক খুব ভালো করেই বুঝতে পারে বন্ধ দরজার আড়ালে কি হয়েছে। দৃশ্য চলে যায় পরদিন। আলিনা যখন কাজে ছিল তখন আবারও তারই ঘরে এই সব কিছু শুরু করে দেয়। ওইদিকে বেচারি আলিনা তো এই সব কিছু থেকে অজানা হয়ে রাতে কাজ শেষে তার হাজবেন্ডকে ঘুমিয়ে থাকতে দেখে। তার তখন নিজের প্রতি খুব রাগ হয় যে সে ঠিকঠাক মতো তার হাজবেন্ডকে টাইম দিতে পারছে না, তাও তার হাজবেন্ড তাকে কত সাপোর্টই না করছে। তাই সে রেজাকে ঘুমের মধ্যেই জড়িয়ে ধরে অনেকটা ভালোবাসা নিয়ে। রেজা বদমাইশ তো জেগে থেকেও বউয়ের ভালোবাসারও ফায়দা নেয় আর ন্যানির ভালোবাসারও। এই লোকের কাণ্ড কারখানা দেখে আমারই তো ভীষণ রাগ হচ্ছে, বদমাইশ একটা। যাক, দৃশ্য চলে যায় পরদিন। কামাল এসে কারকে বলে, আচ্ছা এই অসময়ে রেজার গাড়ি বাড়িতে কেন? উনি তো এই সময় কখনোই বাড়িতে থাকেন না, অদ্ভুত ব্যাপার। কার তখন এই বিষয়ে ভাবতে থাকে আর ভাবতে ভাবতেই উপরের রুমে যায় চেক করতে। তখনই সে দেখে যে বেবির রুম থেকে রেজা বের হয়ে আসছে। তাকে দেখে কার বলে, আমি ভেবেছিলাম আসি এখানে। রেজা বলে, না সে তো এখানে না, তুমি আমার জন্য এক কাপ কফি দাও তো, যাও। কার বলে, কিন্তু স্যার আপনি তো কখনো কফি খান না। তাহলে? রেজা বলে, ও আসলে আমার একটা মিটিং আছে তো তাই আর কি, যাও তো তুমি। তো কার সেখান থেকে যাওয়ার পরই রুমে লুকিয়ে থাকা আসি সেখান থেকে বেরিয়ে আসে আর রেজার দিকে তাকে স্মাইল করে তার নিজের ঘরে চলে যায়। একটুর জন্যই দুই শয়তানকে হাতে নাতে কার ধরতে পারে না। তবে কার তো ছিল খুবই চালাক স্বভাবের, তাই তার সন্দেহ এখনো যায় না। তার বারবারই মনে হয় আসি মেয়েটা মোটেও ভালো নয়। তাই সেবার আসিকে এসে জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? আসি বলে, আমি তো মালিককে ঘুম পাড়িয়ে রেখে রুম ক্লিন করে চলে এসেছি। কার বলে, মিথ্যা বলছো, তুমি একটা মিথ্যাবাদী। আসি বলতে থাকে, আমি মিথ্যা বলছি মানে? কার বলে, আমি জানি তোমার আর মিস্টার রেজার মধ্যে কিছু তো চলছে, আমি সব কিছু মিসেস আলিনাকে বলে দিব। আসি তখন এসব শুনেও তাকে কিচ্ছু বলে না। কিন্তু সেদিন রাতে কার যখন সিঁড়ি দিয়ে নামছিল তখনই সে পা পিছলে পড়ে যায়। ডাক্তার জানায় তার 8 মাস লাগবে ঠিক হতে। সেই সময় কারকে আসি এসে বলে, পরের বার যা বলবে ভেবে বলো, আর হ্যাঁ সিঁড়িতে চললেও একটু ভেবে চিনতে চলো, না হলে এরকম দুর্ঘটনায় পড়তে পারো আবারও। আসির এই কথাবার্তা এটা তো স্পষ্ট যে এইসব তারই কাজ। আর কারের সন্দেহও সঠিক, আসি কোনো বড় খারাপ উদ্দেশ্য নিয়েই আলিনার বাড়িতে এসেছে। আর আজ পথে যখন কামাল কাজের জিনিস নিতে আসে তখনই সে দূর থেকে দেখে আসি রেজার গাড়িতে উঠেছে। কামাল তখন তাদেরকে ফলো করে
আর তখনই সে দেখতে পায় রেজা তাদের পুরনো বাড়িতে আসির সাথে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করছে। এসব দেখে তো কামালের খুবই খারাপ লাগে। তাই সে বাড়ি আসার পর আসিকে ডিরেক্ট বলে, তোমার কি ম্যাডাম আলিনার জন্য একটুও খারাপ লাগেনি? কিভাবে ওনার মতো ভালো মানুষের সংসার তুমি নষ্ট করছো? কোথায় গিয়েছিলে তুমি মিস্টার রেজার সাথে? আসি বলে, আমি আমার এজেন্সিতে গিয়েছিলাম। তখনই কামাল ভিডিও ছবি সব দেখায় আর বলে সবকিছু স্বীকার করতে। কামাল এত বোকা যে সে প্রমাণগুলো ক্রিমিনালের হাতেই ধরিয়ে দেয়, আর ক্রিমিনালও তার প্রমাণ ইচ্ছে মতো মুছে ফেলে। সবকিছু আসি চুপচাপ ডিলিট করে বলে, কই, এখানে তো কিছুই নেই দেখার মতো। এই বলেই সে চলে যায়। এখন যখন কামাল তাদের সত্যিটা জেনে ফেলেছে, তাই আসি তাকেও বাড়ি থেকে বের করার পরিকল্পনা করে। তাই সে আলিনাকে জানায় যে কামাল তার নাইট ড্রেস আর আন্ডারওয়্যার নিজের রুমে রেখেছে, তার মানে তার চিন্তাধারা খুব খারাপ। আর এসব দেখিয়ে কামালকেও বাড়ি থেকে বের করে দেয় সে। এরপরই একদিন একটা ইন্টারভিউ দেয় আলিনা তার বিজনেসের সফলতা নিয়ে। আলিনা জানায় তার আজকের সবকিছুর পেছনে তার হাজবেন্ড আছে। তার হাজবেন্ডের অসম্ভব সাপোর্ট তাকে এই পর্যন্ত আসতে হেল্প করেছে। রেজার মতো তো মানুষই হয় না, সে তার বাচ্চাদের সব সময় খেয়াল রাখে যখন আলিনা বাড়ি থাকে না। তাই আলিনা নিজেকে অনেক লাকি ভাবে রেজার মতো এত রেয়ার মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে। এদিকে আলিনা তার এত সুনাম করছে, কিন্তু ওইদিকে তার হাজবেন্ড তো আসির সাথে লীলা খেলায় মেতে আছে। এমনকি তার মেয়েকে সে আনতেও যায়নি, সে এতটাই আসির সাথে বিজি হয়ে পড়ে। তো রেডে যখন স্কুল থেকে আসে তখনই সে এসে দেখে তার বাবা শর্ট প্যান্ট আর খালি গায়ে বের হচ্ছে আসির রুম থেকে। রেডেকে তো রেজা বাচ্চা ভেবে পাত্তা দেয় না আর বলে, কি ব্যাপার, একা আসলে যে? রেডে বলে, এত অপেক্ষা করার পরও তুমি তো আসোনি। রেজাই কথা শুনে বলে, ও সরি, আর হবে না। রাতে আলিনা রেজাকে বলে, আমাকে বিজনেসের জন্য দুবাই যেতে হবে। এসব নিয়ে তারা যখন কথা বলছিল তখন রেডেও সেখানে ছিল। কথায় কথায় সে বলে ওঠে যে আমি স্কুলে তোমার জন্য কত অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি তো স্কুলেই আসলে না আমাকে নিতে। আলিনা এই কথা শুনে বলে, কেন রেজা, মিটিং ছিল নাকি তোমার? রেজা বলে, হ্যাঁ। রেডে বলে, মিথ্যা কথা, আমি বাড়ি এসে দেখেছি বাবা আসির রুম থেকে আসছেন, তাও শর্ট প্যান্ট পরে। আমি দেখে খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম মা। রেজা তো হাতে নাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে বলে, আরে তুমি ভুল দেখেছো, আমি কামালের রুমে চার্জার আনতে গিয়েছিলাম। রেডে বলে, আমি এখন যথেষ্ট বড় হয়েছি বাবা, তাই আমি জানি কোনটা কামাল আর কোনটা আসির রুম, একটা বামে আর একটা ডানে। রেজা বুঝতে পারে তার মেয়ে তো বয়সের তুলনায় অনেক স্মার্ট, তাই তাকে মিথ্যা প্রমাণ করা অসম্ভব। সেজন্য সে কথা এড়িয়ে ফল আনতে চলে যায়। এই সব শুনে তো এবার প্রথমবারের মতো আলিনার মনে অস্বস্তির জন্ম দেয়। সে যে সন্দেহ করার কথা ছিল সেটা না করার আপ্রাণ চেষ্টা করে, কারণ একবার সম্পর্কে সন্দেহ ঢুকলে তার আগের মতো স্বাভাবিক হবে না। আর আলিনা তার এত বছরের ভালোবাসা সংসারকে সেই পরিস্থিতিতে ফেলতেই চায় না, তাই সেখানে বসে সে আর রেজাকে পাল্টা কোনো প্রশ্নই করে না। সে এসে আসিকে বলে, আচ্ছা আসি, আমার হাজবেন্ড কি গতকাল তোমার রুমে গিয়েছিল? আসি বলে, কোথায়? না তো। আলিনা বলে, না, আসলে আমার মেয়ে বলল সে রেজাকে দেখেছে তোমার রুম থেকে বাইরে আসতে। আসি বলে, রেজা আমার ঘরে এসেছিল? কি জানি। আলিনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, রেজা? আসলে আসি এখানে রেজাকে নাম ধরে ডেকে ফেলেছিল, আর এই ব্যাপারটাই আলিনা নোটিস করে। আসি তখন বলে, সরি ম্যাম, মিস্টার রেজা স্যার, উনি কেন আমার ঘরে এসেছিলেন আমি এটাই বলতে চাইছিলাম, মুখ ফসকে নাম বলে ফেলেছি। কথা বলেই আসি চলে যায়। আলিনার কাছে ব্যাপারটা একদমই সুবিধার লাগে না। কাজে যাওয়ার সময়ও আলিনা এইসব ভাবছিল। সে এরপর তার ম্যানেজার এগিকে বলে, আচ্ছা তুমি আসির ব্যাপারে কি ভাবো? এগি বলে, কি জানি, নিশ্চিত না, তবে তার ফিগার ভালো আছে, মডেল হলে অনেক ইনকাম করতে পারতো। তো কেন জিজ্ঞেস করলে বলো তো? আলিনা বলে, না এমনি। আচ্ছা আমি কি কাজটা রিশিডিউল করতে পারি? এগি বলে, সম্ভব না, ক্লায়েন্ট পাগল হয়ে আছে, যেতেই হবে, টিকিট কাটা। আলিনা বলে, ঠিক আছে, আমি আসলে একটা খারাপ ফিলিং পাচ্ছি, তো যাক, আমি বেশি ভাববো না, এটা আমার মাথার চিন্তা হতে পারে। এদিকে কামাল নেট কিনতে এসে দেখে এই দোকানে লেখা আছে হারিয়ে ফেলা মোবাইলের ডেটা রিকভার করা হয়। তাই কামাল এবার দোকানদারকে তার পকেটের সব টাকা দেয় আর বলে যে কোনো ভাবেই হোক না কেন আমার এই ছবিগুলো রিকভার করা চাই, প্লিজ, দরকার পড়লে আমি আরো টাকা দিব, তাও আমাকে ছবিগুলো ফিরিয়ে এনে দিও। দোকানদার বলে, এটা তো ব্যাপারই না করা, সে খুব ইজিলি কাজটা করে দিতে পারবে বলে। এদিকে আজ রাতেই দুবাইয়ের ফ্ল্যাট আছে আলিনার। সে তার ফ্যামিলির থেকে বিদায় নিয়ে ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে অর্ধেক পথ আসতেই তাকে কল করে কামাল আর বলে, আমি মাফ চেয়ে নিচ্ছি ম্যাডাম। আলিনা বলে, আমি আগেই মাফ করে দিয়েছি তোমাকে। কামালের পর বলতে থাকে, সেটার জন্য নয়, আমি এখন আপনাকে যা
দেখাতে যাচ্ছি তার জন্য আমি অনেক দুঃখিত। আলিনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? কামাল বলে, আমি আপনার মোবাইলে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নিবেন প্লিজ। এই বলেই কামাল কল কেটে দেয়। আলিনা ভিডিওটা ওপেন করে যা দেখে তাতে তার সম্পূর্ণ পৃথিবীটাই মুহূর্তের মধ্যে পাল্টে যায়। সে দেখে রেজা আর আসি একসাথে সময় কাটাচ্ছে তারই বাড়িতে। এসব দেখে আলিনা কান্নায় ভেঙে পড়ে আর এগিকে বলে গাড়ি ঘুরিয়ে বাড়ি নিয়ে যেতে। এদিকে আসি আর রেজা তো তাদের সময় কাটানো শুরু করে দেয়। আসি রেজাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? রেজা বলে, হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে পারবো। তখনই সেখানে চলে আসে আলিনা আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। আলিনার তো মাথা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, তোমরা এত বড় ধোঁকাবাজ। আর রেজা, তুমি এটা আমার সাথে কিভাবে করলে? আমি এত বিশ্বাস কাকে করলাম? আসি এসে তখন রেজার হাত ধরে আর বলে, আলিনা, এত রাগ করার প্রয়োজন নেই। আমি আর রেজা একে অপরকে ভালোবাসি। আলিনা তো তখন আসিকে এক থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আমি তোকে ছাড়বো না খারাপ মহিলা। সে আমার হাজবেন্ড আর তুই তাকে কিভাবে এসব কথা বলতে পারিস? তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বের হ। তখনই দেখা যায় রেজা উল্টো আলিনাকেই বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল সে। আলিনা তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, রেজা, এসব কি করছো তুমি? তুমি কি হুঁশে আছো? আমি তোমার স্ত্রী আলিনা। কিভাবে এত বদলে যাচ্ছ তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সেখানে এগিয়ে চলে আসে আর সে তাকে থামতে বলে। আলিনা তো তখন খুবই রেগে যায়। সে সোজা চলে যায় আসিকে মারতে আর তখন তাকে এসব করতে দেখে ফেলে রেরে। রেরে ভাবে তার মা খুব ভয়ঙ্কর, তাই সে মানুষকে মারধর করছে। রেজা তখন আলিনাকে বলে, তোমাকে এই বাড়িতে আর কেউ চায় না, তাই এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। রেজা তখন তাকে টেনে হিচড়ে বাড়ির বাইরে বের করে দেয় আর দরজা লাগিয়ে দেয়। আলিনা তো বারবার চিৎকার করছিল আর বলছিল, এটা আমার বাড়ি, আমার সন্তান তারা। কি হচ্ছে এখানে? প্লিজ দরজা খোলো। তখনই এগিয়ে আলিনাকে নিয়ে কোনোভাবে সেখান থেকে আসে আর সেখানে তাকে বুঝিয়ে বলে, তাকে এখন শান্ত হয়ে কাজ করতে হবে, না হলে এরকম ভয়ঙ্কর মহিলার সাথে আলিনা পেরে উঠবে না। এরপরে আলিনা রেরের স্কুলে আসে তাকে নিতে, কিন্তু রেরে তো মা বলে আসিকে জড়িয়ে ধরে, কারণ সে সেদিন আলিনার ভয়ঙ্কর রূপ দেখে প্রচন্ড ভীত হয়ে গেছে। আলিনা এইসব দেখে খুব কষ্ট পায়। সে আসিকে বলে, আমি একটা রাত বাইরে ছিলাম আর তুমি সেই রাতের মধ্যেই আমার বাচ্চাদেরকে মা বলা শিখিয়ে দিয়েছ, তাদের ব্রেইন ওয়াশ করছো, তাই তো? আসি বলে, আমি ব্রেন ওয়াশ কেন করব? আমি রেজার সন্তানদের দেখাশোনা করছি, জানো না? আলিনা তখন রেরেকে বারবার রিকোয়েস্ট করে তার কাছে আসার জন্য, কিন্তু রেরে বলে সে তার মায়ের সাথেই থাকবে। আসি তখন বলে, আলিনা, তোমার মেয়ে তোমাকে আর পছন্দ করে না, সে তোমার সাথে যাবে না, তাই এভাবে জোর করা বন্ধ করো। আলিনা বলে, আমি তাদের মা, তাই তুই মুখ বন্ধ রাখ শয়তান। ওই সময় সেখানে রেজা চলে আসে আর এগি তখন রেগে আসিকে চুলের মুঠি ধরে। রেজা তো এসব দেখেই এগিকে মারতে থাকে আর বলে, তোর সাহস কিভাবে হয় আমার আসির গায়ে হাত দেওয়ার? চলো আসি, আমরা বাড়ি যাই। আলিনা তার হাজবেন্ড আর বাচ্চাদের এই নতুন রূপ একেবারেই চিনতে পারছিল না। সে তো খুবই অবাক হয়ে যায়, একটা মানুষ এইভাবে বদলাতে পারে। যদি সত্যিই রেজা ধোকা দিত, কিছুটা হলেও তো অনুতপ্ত বোধ কাজ করতো তার মধ্যে, একটা সরি হলেও বলতো। কিন্তু এইসব কি হচ্ছে? যেন রেজা তার নিজের মধ্যেই নেই, আসি যেন তাকে কন্ট্রোল করছে, সে তার বোঝার শক্তিতেই নেই। আলিনা এরকম অনেক কিছুই ভাবছিল। এবার তার সাথে দেখা করতে আসে তার মা। আলিনা তো তার মাকে দেখেই জড়িয়ে ধরে আর খুব কান্না করে। সে তার মাকে কেঁদে কেঁদে বলে, মা, আমি কি ভুল করেছি? আমি কি এমন পাপ করেছি? কেন আল্লাহ আমাকে এরকম কঠিন পরিস্থিতিতে ফেলেছেন? তখনই সেখানে কামাল আসে আর বলে, আপনি কোনো ভুল করেননি ম্যাডাম। আলিনা তখন বলে, আমি সরি কামাল, তুমি সেদিন কোনো খারাপ কাজ করনি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ভুল বোঝানো হয়েছিল, আমি কি করতাম বলো? কামাল বলে, আমি কিচ্ছু মনে করিনি, আমি জানি কেন আপনি এমনটা করেছিলেন, তাই আমি আপনাকে তার জন্য মাফও করে দিয়েছি ম্যাডাম। আপনার অন্য একটা বিষয় জানা দরকার, আসি হচ্ছে একটা শয়তান। তখনই কার এসে বলে, হ্যাঁ, আসিকে নিয়ে আমার শুরু থেকেই ব্যাড ফিলিং হচ্ছিল, তার প্রমাণ আমার পা। আমি নিশ্চিত আসির কাছে এমন কিছু পাওয়ার আছে যা সাধারণ মানুষের কাছে নেই। এটা কি খুবই অদ্ভুত না যে রেজা স্যার সবসময় রেগুলার নামাজ পড়তেন, কিন্তু সে আসার পর থেকে পড়েন না। আসলে এই আসি ব্ল্যাক ম্যাজিক করে। এবার দেখা যায় আসি একটা সেন্টারে কাজ করে যারা এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে। আসিকে জব দেওয়া হয় একজন হিজাবি মেয়ে সেজে আলিনার বাড়ি যাওয়ার জন্য। তাকে একটা কাচের শিশিতে লিকুইড দেওয়া হয়, যা নিয়ে সে চলে আসে আলিনার বাড়ি।
প্রথম দিন যখন মালিকের গলায় বোতাম আটকে, সেটাও ছিল আসির একটা নাটক। আসলে বোতামটা সে আলিনার টি শার্ট থেকে নিচে পড়তে দেখেছিল, পরে সেটা তার হাতেই রেখে দেয় আর মালিককে পিঠে থাপ্পড় দিতে থাকে। মালিক তখন কেঁদে ওঠে, আর ওই সময় আলিনা অস্থির হয়ে পড়ে। তাই সে খেয়াল করে না যে আসি বোতাম তার হাত দিয়েই মুখ থেকে বের করেছে, অর্থাৎ বোতাম মালিক খায়নি। এই সবকিছু সে করেছে রেজার চোখে পড়ার জন্য। তারপরই রেজাকে জুস বানিয়ে দেওয়ার সময় সে সেই ব্ল্যাক ম্যাজিক করা লিকুইড তার সাথে মিশিয়ে দেয়, আর এই জুসটা খেয়েই ধীরে ধীরে আসির দিকে ঝুঁকে পড়তে থাকে রেজা। রাতে ইচ্ছে করেই আসি টি শার্টের বোতাম খুলে আসে রেজার সামনে, আর জুস খাওয়াতে রেজার উপর এফেক্ট বাড়তে থাকে। আসি মালিক আর রেরের মাথার চুল কেটে নিয়ে আসে তার গুরুর কাছে, আর তার গুরু তাকে এরপর কিছু একটা খেতে বলে, যা খাওয়ার পর সে আরো বেশি সুন্দরী হয়ে যাবে। তার দিকে যেই তাকাবে সেই তার রূপের মোহে পড়ে যাবে। নিজেকে সামলে ওঠা তার জন্য মুশকিল হয়ে পড়বে। আসি সেটা খেয়েই সেদিন বাথরুমের সামনে পড়েছিল। রেজা তো তাকে দেখে চোখই সরাতে পারে না, আর তার প্রতি আরো বেশি দুর্বল ফিল করতে থাকে। তারপর রাতেও সে ইচ্ছে করেই দরজা খুলে রাখে, আর রেজা আসলে তার উপর পড়ে যায়। রেরেকেও সেই বশীকরণের লিকুইডটা সে খাওয়ায়, আর সিঁড়িতে কিছু রেখে কারকে হাসপাতালে পাঠায়। সেই সাথে কামালকে বাড়ি ছাড়া করে, আর বর্তমানেও রেগুলার আসি তার বশীকরণ চালিয়ে যাচ্ছে জুসের মধ্যে সেটা মিশিয়ে। এই সবটা বলার পর কামাল আলিনাকে বলতে থাকে, ম্যাডাম আমাকে বাড়ি যেতে দিন, আমি নিশ্চিত আসি সেখানে কিছু রেখেছে তার শয়তানি কাজ করার জন্য। এবার কামাল খুব সাহসের সাথে চলে আসে রেজার বাড়ি, আর সে অনেক খুঁজে খুঁজে রেরে এবং মালিকের ঘর থেকে দুইটা ব্ল্যাক ম্যাজিকের তাবিজ পায়। সেগুলো নিয়ে কামাল কোনো মতে পালিয়ে আসে আলিনার বন্ধুদের হেল্প নিয়ে, না হলে একটুর জন্য সে ধরা পড়েই গিয়েছিল। আলিনার বাকি সবার সামনে কামাল সেগুলো খোলে, আর তাদের সন্দেহই সঠিক হয়। আসি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করেছে আলিনার সংসারের সবাইকে বশীকরণ করার জন্য। আলিনা এসব দেখে অনেক কাঁদতে থাকে, আর চলে আসে মসজিদে আল্লাহর কাছে কাঁদার জন্য। আলিনাকে তার ওস্তাদ তখন সান্ত্বনা দেয়, আর বলে এই ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আমাদের নবীর আমল থেকে। তারপরে হুজুর বসে সবগুলো তাবিজ দেখে, আর বলে ব্ল্যাক ম্যাজিক কতটা শক্তিশালী আগে সেটা দেখতে হবে, তারপরই সমাধান। আর এই কাজ করার জন্য ভালো হয় যদি এখানে সে রেজা আর তার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে। এদিকে রেরের ঘর থেকে তাবিজ নিয়ে যাওয়ায় তার উপর ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট কমতে থাকে। সে আসিকে বলে, আমি মাকে খুব মিস করছি, আমি মাকে দেখতে চাই, তার কাছে যেতে চাই। আসি তো এসব শুনে শকড হয়ে যায় যে তার বশীকরণ কিভাবে কমে যাচ্ছে। আসি তখন রেরেকে বলে, হঠাৎ কেন তাকে মিস করছো? রেরে বলে, আমি তাকে দেখতে চাই, এখানে আমি একদম খুশি না, ভালো লাগছে না, আমার মায়ের কাছে যাব। আসি তখন এসে চেক করে তার ব্ল্যাক ম্যাজিকের তাবিজগুলো আছে কিনা, কিন্তু সে দেখে না, সেখানে তো নেই। আসি এসব দেখে বুঝতে পারে এই জন্যই তার ম্যাজিক কাজ করছে না। তাই সে এবার একভাবে কল করতে থাকে রেজাকে, কিন্তু রেজা তো রিকোর সাথে খেলছিল। খেলা শেষে সে গাড়িতে উঠতে আসে, তখনই তার পেছন থেকে হুজুর এসে জড়িয়ে ধরে, আর ঘাড়ে এক টেকনিকে ধরে রেজাকে বেহুশ করে ফেলে। তারপরই তাকে নিয়ে আসে তার উপর সূরা পড়ার জন্য। আলিনা সহ সবাই ছিল সেখানে। হুজুরের দোয়ায় জেগে ওঠে রেজা। ওই সময় আলিনাকে কল করে রেরে বলে, আসি খুব খারাপ, সে যেন আসে তাকে নিতে, তার ভালো লাগছে না। আলিনা বলে, আমি আসছি, তুমি একটু শান্ত হয়ে থাকো। আলিনা এরপর চলে যায় মালিকার রেরেকে আনতে। এদিকে রেজা উঠে তো পড়ে, কিন্তু তার উপর থেকে এখনো ব্ল্যাক ম্যাজিক কাটেনি। হুজুর তখন তাকে আবারও বেহুশ করে ফেলে, আর তাদেরকে বলে আসিয়া এখনো কিছু লুকিয়ে রাখছে, তাই এই ব্ল্যাক ম্যাজিকটা এত শক্তিশালী। আলিনাকে বলো সেই লুকিয়ে রাখা জিনিসটা খুঁজে বের করে আনতে, তবেই আমি এই ব্ল্যাক ম্যাজিকটা শেষ করতে পারবো। এদিকে আসি একটা বক্স বের করে, আর আলিনাও লুকিয়ে লুকিয়ে তখন বাড়ি আসতে থাকে। আসি তখন বাইরে বের হয় আরো কিছু মন্ত্র পড়তে। আলিনা সে সময় রেরেকে জড়িয়ে ধরে, আর বলে সে তাকে আর মালিককে খুব ভালোবাসে, তাদেরকে সে কখনো ছেড়ে যাবে না। ওদিকে আলিনার মোবাইলটা বাইরে পেয়ে যায় আসি, আর এটা দেখেই সে বুঝে যায় আলিনা বাড়ির ভেতরেই আছে। আলিনাকে তখন তার মা কল করে আর একটা ফোনে, আর বলে ওস্তাদ বলেছেন যে তোমাকে বড় অবজেক্টটা খুঁজতে হবে, আর যদি খুঁজে না পাও তাহলে তার জাদু আরো ভয়ঙ্কর ভাবে তোমার বাচ্চাদের আর রেজার উপর পড়বে। তুমি এক কাজ করো, সেটা খুঁজে বের করো তাড়াতাড়ি, এরপর সেটা দ্রুত পুড়িয়ে ফেলো। আলিনা পরে লুকিয়ে পড়ে, আর যখন ঘরে আসে আসি তখন আলিনা তাকে মাথায় মেরে বেহুশ করে দেয়। সাথে সাথে বাচ্চাদের নিয়ে আসির রুমে চলে আসে সে। সেখানে এসে আলিনা উপরে ওঠে, আর এদিক ওদিক খুঁজেই সে পেয়ে যায় সেই বড় অবজেক্টটা, যেখানে সে কালো জাদুগুলো করে লুকিয়ে রাখে। একদিকে আলিনা সেগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করে, আর অন্যদিকে আসিও হুশে ফিরে আসে। এদিকে হুজুরও দোয়া পড়তে থাকে।
আর যেই লোক কালো জাদু করে দিয়েছিল সেও তার কালো জাদু করতে থাকে। কিন্তু আলিনা সেই সব জিনিসে আগুন ধরিয়ে দিলে সাথে সাথেই রেজার সব স্মৃতি ফিরে আসতে থাকে। আলিনা আর তার সন্তানদের সাথে কাটানো সেই সব মুহূর্তে সে চলে যায়। আর একটা সময় পর তার উপর থেকে দেখা যায় কালো জাদুর সব এফেক্ট কেটে যায়। সে তখন কান্নায় ভেঙে পড়ে। তাকে দিয়ে এই কালো জাদু কি কি করিয়ে ফেলেছে এসব ভেবেই সে অনেক বেশি কষ্ট পেতে থাকে। ওদিকে দেখা যায় যেই লোকটা কালো জাদু করেছিল সেও মারা যায়। আর এদিকে আসি আলিনার থেকে বাচ্চাদের নিয়ে এসে পড়ে ছাদে। সে তো কোনোভাবে থামছিল না। আলিনা তখন তাকে রিকোয়েস্ট করে আর বলে তার বাচ্চাদের ছেড়ে দিতে, দরকার পড়লে তাকে কষ্ট দিতে। আসি তখন বলে তুমি আদৌ জানো কষ্ট কাকে বলে? তোমাকে কি তোমার বাবা মা কখনো একা ছেড়ে দিয়েছিল? তাহলে তুমি আমার কষ্ট কিভাবে বুঝবে? আলিনা তখন জিজ্ঞেস করে কি চাও তুমি? টাকা? আমি সব দিতে প্রস্তুত, তাও আমার বাচ্চাদের ছেড়ে দাও, দয়া করো। আসি বলে আমি তোমার টাকা চাই না আলিনা। ওই সময় রেরে আসির হাতে কামড়ে দেয় আর আলিনাও তখন মালিককে কোলে তুলে নেয়। তবে সেই সময় পা পিছলে পড়ে যায় আসি আর আলিনা আসিকে উপরে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সে নিচেই পড়ে যায় আর সাথে করে আলিনার হাতের ঘড়িটাও তার হাতে চলে যায়। সেখানে কিছুক্ষণের মধ্যেই তার পুরো পরিবার চলে আসে আর আসিকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। আলিনাকে রেজা দেখে অনেক বেশি অনুতপ্ত বোধ করতে থাকে, কেননা যতই নিজের অজান্তে হোক সে তো আলিনাকে কষ্ট দিয়েছে। তাই সে আলিনার চোখের দিকে ঠিকমতো তাকাতেও পারছিল না। যাক, এরপরে আলিনা আর তার বাচ্চারা নতুন বাড়িতে আসে আর এই বাড়িটা রেজা বিক্রি করে দেওয়ার জন্য বোর্ড ঝুলিয়ে দেয়, এই বাড়ি সে আর রাখবে না। এরপর আলিনার সাথে অনেক কষ্ট করে রেজা কথা বলার চেষ্টা করে আর তাকে বলে একটু একা কথা বলা যাবে কি? আলিনা বলতে থাকে আমি এখনো কিছু সময় চাই, আমাকে সবটা প্রসেস করতে হবে, এত তাড়াতাড়ি আমি নিজেকে সামলাতে পারছি না, একটু বোঝার চেষ্টা করো। রেজা বলে সরি এইভাবে বলার জন্য, ঠিক আছে তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। আলিনা এরপর রুমে বসে খুব কান্না করছিল আর তার মাকে বলছিল মা আমি রেজাকে নিয়ে কি সিদ্ধান্ত নিব, আমি তো কিছুই বুঝতে পারছি না, এত কিছু ঘটে যাওয়ার পর আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না। আলিনার মা তখন বলতে থাকে আমি জানি এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও সহজ নয়, কিন্তু আলিনা তুমি খুব স্ট্রং একজন মেয়ে আর আমি খুব ভালো করেই জানি তুমি এই পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। আর যদি এই মুহূর্তে তুমি তোমার হাজবেন্ডকে ক্ষমা না করতে পারো তাহলে নিজেকে জোর করো না, যখন তুমি রেডি হবে তাকে ক্ষমা করতে তখনই করে দিও। এরপর দেখা যায় আলিনারা আসে তার সেই ওস্তাদের কাছে। ওস্তাদ হাদিস বলছিল আর এই সবকিছু আলিনার পাশে বসে রেজাও শুনতে থাকে, কিন্তু সে নিজেকে আর সামলাতে পারে না, তাই বাইরে একা একা গাড়িতে বসে খুব কান্না করে। আল্লাহর কাছে ক্ষমা চায়, সে যা পাপ করেছে সেই সব কিছুর জন্য, জেনে হোক বা অজান্তে পাপ তার কাছে পাপই, তাই সে বারবার আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। তাকে এইভাবে দেখে আলিনাও দূর থেকে কান্না করে, কিন্তু সে তাকে এই মুহূর্তে মাফ করতে পারছে না। এবার কিছুদিন পরই আলিনা তার ইচ্ছা মতো হজে যাওয়ার জন্য তৈরি হয় আর এবার সে আল্লাহর উপর ভরসা রেখে তার ফ্যামিলির কথা ভেবে সিদ্ধান্ত নেয় রেজাকে মাফ করে দিবে। আল্লাহর পাঠানো এই পরীক্ষাটাও সে সম্পূর্ণ করবে। এরপরে আলিনা আর রেজা একসাথে হজে যাওয়ার জন্য চলে আসে আর এখান থেকেই গল্প এগিয়ে যায় 1-2 বছর পর, যেখানে আলিনা তার বাচ্চাদের সাথে সুপার শপে আসে। সেখানে আলিনা আসির গান শুনতে পায় আর দেখে আসি এখন নতুন আর একটা ফ্যামিলিতে গিয়েছে বাচ্চা রাখার ন্যানি হয়ে, আর তার কোলের বাচ্চার বাবা এমন ভাবে তার সাথে কথা বলছিল যেন সে বশীকরণের মধ্যেই আছে। আলিনা তো এইসব দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে এই লোকের ফ্যামিলিটাও শেষ হতে চলেছে, যার জন্য আলিনা অনেক বেশি ঘাবড়ে যায়। এবার সে কি করবে সেটাই ভাবতে থাকে। এই আসির মতো মানুষেরা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, তারা নিজেদের সুখের জন্য মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। তবে সবকিছুরই তো একটা শেষ আছে, আর আল্লাহ নিশ্চয়ই খুব শীঘ্রই তার পাপের বিনাশ ঘটাবে। এই আশা নিয়ে শেষ হয় আজকের গল্পটি। এই গল্পে আমাদের এটাই বোঝানো হয়েছে যে যত যাই হয়ে যাক না কেন আল্লাহর উপর ভরসা হারানো যাবে না, কেননা একমাত্র তিনিই আছেন যিনি আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারেন। তাই সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যাক, এই তো ছিল আজকের গল্প। ইন্দোনেশিয়ান এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।